নতুন একটি গল্পে সবাইকে সুস্বাগতম। আমার আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীভাগ্য। গল্প পাঠে আমি গল্পকন্যা তিথি। চলুন শুরু করা যাক আমাদের আজকের নিবেদন, স্ত্রীভাগ্য। ধীরাজের বিবাহ ও দাম্পত্য জীবন একটা হাসির ব্যাপার হইয়া দাঁড়াইয়াছিল। ধীরাজ আমার ছেলেবেলার বন্ধু। তারপর বড় হইয়া কলিকাতার একই মেসে একই ঘরে বাস করিয়াছি এবং একই শেয়ার দালালের অফিসে কেরানিগিরি করিয়াছি। সুতরাং তাহার হৃদয়ে মনের একটা স্পষ্ট চিত্র আমার মনে থাকা উচিত। কিন্তু এখন মনে হয় তাহার হৃদয়ের মধ্যে একটা গোপন চোর কুঠুরি ছিল। সেখানে সে কি রাখিত আমি কোনো দিন জানিতে পারি নাই। অথচ সে চাপা প্রকৃতির লোক ছিল না। তাহার ছিপ ছিপে লম্বা চেহারা দেখিলে ও ধারালো মুখের শানিত কথাবার্তা শুনিলে মনে হইত সে বিজ্ঞানের ছাত্র। তাহাকে কেরানি শ্রেণীর মানুষ বলিয়া একেবারেই মনে হইত না। সাধারণ মানুষ যে সকল প্রসঙ্গ সংকোচ বশে এড়াইয়া যায়, সে তাহা খোলাখুলিভাবে আলোচনা করিত। তখন আমরা দুজনেই অবিবাহিত, সম্পূর্ণ আত্মীয় স্বজনহীন এবং দরিদ্র কেরানি। আমি এখনো দরিদ্র কেরানিই রহিয়া গিয়াছি। কিন্তু ধীরাজের জীবনে এই কয় বছরে এত উত্থান পতন ঘটিয়াছে যে বিস্মিত হইতে হয়। ধীরাজের বুদ্ধি ছিল অত্যন্ত প্রখর, কিন্তু তাহার দেহটা ছিল ঠিক সেই পরিমাণে অলস ও নিষ্কর্মা। ছুটির দিনে সারা দিন বিছানায় পড়িয়া থাকিত। ঘরে আড্ডা বসিলে সে বিছানায় শুইয়া শুইয়াই আড্ডায় যোগ দিত। অফিসে না গেলে চাকরি থাকিবে না, তাই অফিসে যাইত। তাও অফিসের কাজ এমন বেগার ঠেলাভাবে করিত যে আমি তার অর্ধেক কাজ করিয়া না দিলে চাকরি থাকিত কিনা সন্দেহ। ধীরেজের বিবাহ একটি বিচিত্র ঘটনা। একটা ছুটির দিনে সকালবেলা আমি বাজারে গিয়াছিলাম। তেল, সাবান, টুথ পাউডার প্রভৃতি কিনিবার ছিল। বেলা 10টা নাগাদ ফিরিয়া আসিয়া দেখি ধীরাজ শয্যা ত্যাগ করিয়াছে, দাড়ি কামাইয়াছে, কাপড় চোপড় পরিয়া তৈরি হইয়া আছে। আমাকে দেখিয়া বলিল, চল, এখনই বেরোতে হবে। আমি হাঁ করিয়া কিছুক্ষণ চাহিয়া থাকিয়া বলিলাম, তোর আজ হলো কি? কোথায় যেতে হবে? সে বলিল, পরে শুনিস, এখন চট করে ভালো কাপড় চোপড় পরে তৈরি হয়ে নে। 15 মিনিটের মধ্যে বাহির হইলাম। রাস্তায় চলিতে চলিতে জিজ্ঞাসা করিলাম, কোথায় যাওয়া হচ্ছে সেটা একবার জানতে পারি কি? ধীরাজ বলিল, আমি যাচ্ছি বিয়ে করতে, সিভিল ম্যারেজ, তুই আমার সাক্ষী। রাস্তার মাঝখানেই দাঁড়াইয়া পড়িলাম। বিয়ে? কার সঙ্গে? কোথায়? সে আমার বাহু ধরিয়া টানিয়া লইয়া চলিল। বেশি দূর নয়, 5 মিনিটের রাস্তা। কিন্তু পাত্রীকে? কার মেয়ে? কার মেয়ে জানি না, পাত্রীকে জানি। নাম উষা পাঠক, স্বাধীন মেয়ে, ইন্স্যুরেন্সের দালালি করে। আবার দাঁড়াইয়া পড়িলাম। কে দালালি করে? পাত্রী। অতঃপর আর কিছু বলিবার রহিল না। বিমার দালালি করে এমন মেয়ে নিশ্চয়ই আছে, নচেত ধীরাজ তাহাকে বিবাহ করিবে কেমন করিয়া? কিছুক্ষণ নীরবে চলিবার পর বলিলাম, বিয়ের কথা আগে বলিসনি কেন? সে বলিল, কি এমন মহামারী ব্যাপার যে ঢাক পিটোতে হবে? নানা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন প্রবলতর হইয়া উঠিল। জিজ্ঞাসা করিলাম, কোথায় তোদের দেখাশোনা হলো তাও জানি না, তা প্রেম নাকি প্রেমে পড়েছিস? ধীরাজ প্রশ্নের উত্তর দিল না, ঠোঁট টিপিয়া একটু হাসিল। ইতিমধ্যে আমরা একটি 3তলা বাড়ির সামনে আসিয়া পৌঁছিলাম, সুতরাং আর প্রশ্ন করাও হইল না। ধীরাজ আমাকে লইয়া 3তলা বাড়ির ডগায় উঠিল। ছিম ছাম পরিচ্ছন্ন একটি ফ্ল্যাট। যে যুবতীটি ফ্ল্যাটের দরজা খুলিয়া দিল সেও বেশ ছিমছাম, সুন্দরী নয়, মুখখানা টিয়া পাখির মতো, কিন্তু চোখে আছে চটুল কটাক্ষ, পরিপক্ক অধরে আছে
খুন খারাপি রঙের হাসি। বেশভাস পরিবার ভঙ্গিতে দেহকে আচ্ছন্ন করার চেয়ে উন্মুক্ত করার চেষ্টাটাই বেশি। ধীরাজ পরিচয় করাইয়া দিল। আমার বন্ধু মানিক ঘোষ। উষা পাঠক আমার পানে চোখ বাঁকাইয়া হাসিল। সুসজ্জিত ঘরে গিয়া বসিলাম। ঘরের সাজ সজ্জা দেখিয়া মনে হয় ধীরাজের ভাবী স্ত্রীর পয়সা আছে। বিমার দালালি করিয়া নিশ্চয় অনেক টাকা রোজগার করে। ঘরে আরও দুটি মানুষ আছে, বিলাতি পোশাক পরা ফিটফাট দুটি যুবক। একজন বাঙালি, অন্যটি মারোয়ারি। ইহারা পাত্রীর বন্ধু, বিবাহে সাক্ষী দিবার জন্য উপস্থিত হইয়াছে। অল্পক্ষণ পরেই বিবাহের পুরোহিত অর্থাৎ রেজিস্ট্রার মহাশয় চাপরাশির হাতে বিরাট খাতা লইয়া উপস্থিত হইলেন। পাত্রপাত্রীকে দু একটি সওয়াল জবাব, খাতায় নাম লেখা, সাক্ষীদের সহি দস্তখত, ব্যাস বিবাহ হইয়া গেল। ঢাক ঢোল নাই, বরযাত্রী কন্যাপাত্রীর কামড়াকামড়ি নাই, উলু সাতপাক কুশণ্ডিকা নাই, অথচ পাকা বিবাহ। রেজিস্ট্রার মহাশয় দক্ষিণা লইয়া প্রস্থান করিলেন। খাসা বিবাহ। অতঃপর আমরা সাক্ষীরা জলযোগপূর্বক প্রস্থান করিলাম। নববধূ বঙ্কিম কটাক্ষপাত করিয়া খুন খারাপি রঙের হাসি হাসিল। ধীরাজ বলিল, আচ্ছা, কাল অফিসে দেখা হবে। বাসায় ফিরিয়া আসিলাম। মনটা খারাপ হইয়া গেল। একে তো বিবাহের পদ্ধতিটা নিতান্তই অনভ্যস্ত, তার উপর উষা পাঠক মেয়েটাকেও ভালো লাগিল না, তাহার বন্ধু দুটিকে ভালো লাগিল না। তাহাদের চাল চলন ভাবভঙ্গি খুবই পরিমার্জিত, তবু ভালো লাগিল না। ছুটির দিনে বাসার অন্য অধিবাসীরা সকলেই বাসায় ছিলেন। পাশের ঘরে আড্ডা বসাইয়াছিল। আমি ফিরিয়া আসিলে দু তিনজন আমাদের ঘরে আসিলেন। একজন বলিলেন, কি ব্যাপার বলুন দেখি, ধীরাজবাবু আজ দুপুরের আগেই বিছানা ছেড়ে কোথায় গেলেন? মনের দুঃখে ধীরাজের বিবাহের কথা বলিলাম। শুনিয়া সকলে চেঁচামেচি করিতে লাগিলেন। এ কীরকম কথা? ধীরাজবাবু বিয়ে করলেন অথচ আমাদের একবার জানালেন না? না হয় বরযাত্রী নাই যেতাম, রসগোল্লা নাই খেতাম। সুশীলবাবু নামক এক ভদ্রলোক বলিলেন, বোধহয় অসবর্ণ বিবাহ, পাত্রীর নাম কি? বলিলাম, উষা পাঠক। সুশীলবাবুর ভ্রুযুগল গুণছিলা ধনুকের মতো লাফাইয়া উঠিল। উষা পাঠক? বলেন কি মশাই? সে যে নামজাদা মেয়ে। নামজাদা মেয়ে? আপনি তাকে চেনেন নাকি? সুশীলবাবু বলিলেন, পরিচয় নেই, তবে কীর্তিকলাপ জানা আছে। ছি ছি ছি, ধীরাজবাবু শেষে উষা পাঠককে বিয়ে করলেন। এই জন্যই বুঝি কাউকে খবর দেননি। উষা পাঠকের কীর্তিকলাপ সম্বন্ধে আপনি কি জানেন? সুশীলবাবু অরুচি সূচক মুখ ভঙ্গি করিয়া বলিলেন, অনেক কিছুই জানি, শুধু আমি নয়, আরও অনেকে জানে। উষা পাঠক যখন কলেজে পড়ত তখন একটা ছেলের সঙ্গে নটঘট করেছিল। পরে জানাজানি হয়ে যায়, কলেজ থেকে দুজনকেই তাড়িয়ে দেয়। তারপর উষা বিমার দালালি আরম্ভ করে। বিমার দালালিটা ছুতো, আসলে বড় মানুষের ছেলেদের মাথা খাওয়াই ওর পেশা। সুশীলবাবুরা চলিয়া যাইবার পর গুম হইয়া বসিয়া রহিলাম। ধীরাজকে জানিয়া শুনিয়া একটা নষ্ট মেয়েকে বিবাহ করিল, কিন্তু কেন? এই লইয়া মেসে ঢিডিক্ষার পড়িয়া যাইবে ভাবিয়া মনটা বিতৃষ্ণায় ভরিয়া উঠিল। পরদিন ধীরাজ আসিল না, মেসেও ফিরিল না। তারপর মাস দুয়েক আর তাহার দেখা নাই। তাহার কাপড় চোপড় বাক্স বিছানা সবই বাসায় পড়িয়া আছে। তাহার চরিত্র যতদূর জানি তাহা হইতে অনুমান করিলাম সে নবপরিণীতা স্ত্রীর বাসায় বিছানায় শুইয়া পরমানন্দে দিন কাটাইতেছে। রোজগারে বউ যখন পাইয়াছে তখন আর কাজ করিবে কেন? বলা বাহুল্য, চাকরি রহিল না। আমি ইচ্ছা করিলে তাহার স্ত্রীর বাসায় গিয়া খোঁজ খবর লইতে পারিতাম, কিন্তু তাহার স্ত্রীর সম্বন্ধে যাহা শুনিয়াছিলাম তাহার পর আর সেদিকে যাইবার উৎসাহ ছিল না। যাগ্গে মরুগ্গে, আমার কি, এইরূপ মনোভাব লইয়া বসিয়াছিলাম। বাসায় আমার ঘরে ধীরাজের বদলে অন্য লোক আসিয়াছিল।
একদিন বিকালে অফিস হইতে বাহির হইয়া ফুটপাতে পা দিয়াছি। একটি ঝকঝকে নতুন মোটর আসিয়া ফুটপাত ঘেঁষিয়া দাঁড়াইল। গাড়ির মধ্যে বসিয়া আছে ধীরাজ। তাহার চেহারাও মোটরের মতোই ঝকঝক করিতেছে। পরিধানে পুরু সিল্কের পেন্টুলুন ও মিহি সিল্কের বুশ শার্ট, মাথার চকচকে চুল ব্যাক ব্রাশ করা। গাড়ি চালাইতেছে একজন ছোকরা শিখ। দেখিয়া শুনিয়া আমি কেমন যেন ভ্যাবাচেকা খাইয়া গেলাম। ধীরাজ গাড়ির দরজা খুলিয়া দিয়ে বলিল, আয় তোকে বাসায় পৌঁছে দেই। মনের আড়ষ্টতা দূর হইবার পূর্বেই গাড়িতে উঠিয়া বসিলাম। গাড়ি চলিতে আরম্ভ করিল। ধীরাজ আমার পানে কিছুক্ষণ চাহিয়া থাকিয়া পকেট হইতে সিগারেট বাহির করিল। সোনার সিগারেট কেস আমার সামনে খুলিয়া ধরিয়া বলিল, তুই কি ঘাবড়ে গেলি নাকি? দামি সিগারেট। আমি যে সিগারেট খাই তাহার এক প্যাকেটের চেয়েও এই একটা সিগারেটের দাম বেশি। ধীরাজ লাইটার জ্বালাইয়া সিগারেট ধরাইয়া দিল। আমি নীরবে 2-3 টান দিয়ে বলিলাম, কার গাড়ি? ধীরাজ ভ্রু তুলিয়া বলিল, আমার গাড়ি। আর কার? প্রশ্ন করিলাম, টাকা কোথায় পেলি? ধীরাজের চক্ষু উত্তেজিত হইয়া উঠিল। টাকা রোজগার করেছি। 5 সপ্তাহে 37,000 টাকা রোজগার করেছি। বিশ্বাস হয়? বিশ্বাস করা শক্ত। কিসে এত টাকা রোজগার করলি? শেয়ার মার্কেটে। এতদিন মিছে মিছেই কেরানিগিরি করে মরেছি। যদি গোড়া থেকে ফাটকা খেলতাম এতদিনে লাখপতি হয়ে যেতাম। তাহার মুখ চোখের ভাব দেখিয়া বুঝিলাম হঠাৎ অনেক টাকা রোজগার করার উত্তেজনা সে এখনো কাটাইয়া উঠিতে পারে নাই। মনে মনে একটু ঈর্ষা যে অনুভব না করিলাম এমন নয়। বলিলাম, শেয়ার মার্কেটে জুয়া খেলতে হলে মূলধন দরকার। তুই মূলধন পেলি কোথায়? ধীরাজ তখন সমস্ত কথা খুলিয়া বলিল। বিবাহের পর তাহার স্ত্রী বলিয়াছিল, কেরানিগিরিতে কি পয়সা আছে? তুমি শেয়ার মার্কেটে যাতায়াত আরম্ভ করো। এই বলিয়া তাহাকে 2,000 টাকা দিয়াছিল। ধীরাজ শেয়ার দালালের অফিসে চাকরি করিয়া শেয়ার বেচাকেনা সম্বন্ধে অল্প বিস্তর জানিত, কিন্তু নিজে কখনো শেয়ারের খেলা খেলে নাই। সে ভয়ে ভয়ে অগ্রসর হইল। কিন্তু এমনই তাহার জোর বরাত প্রথম হইতেই সে লাভ করিতে আরম্ভ করিল। বউ তাহাকে শেয়ার সম্বন্ধে টিপ সংগ্রহ করিয়া আনিয়া দিত। ক্রমে এমন দাঁড়াইল, সে যে শেয়ার কেনে সেই শেয়ারের দাম চরচর করিয়া চড়িয়া যায়। গত 5 সপ্তাহে সে 37,000 টাকা লাভ করিয়াছে। তারপর মোটর কিনিয়াছে, 150 টাকা মাহিনা দিয়া ড্রাইভার রাখিয়াছে। এখনো আরও কিছু টাকা হস্তগত করিতে পারিলেই বালিগঞ্জে বাড়ি কিনিবে। কাহিনী শেষ করিয়া ধীরাজ বলিল, একেই বলে পুরুষত্ব ভাগং। কাহিনী শেষ করিয়া ধীরাজ বলিল, একেই বলে পুরুষস্য ভাগ্যং। মনে মনে ভাবিলাম, স্ত্রীয়াস চরিত্রং বটে। মুখে বলিলাম, খাসা বউ জোগাড় করেছিস। কথাই বলে স্ত্রী ভাগ্যে ধন। তা তুই তো আর আমাদের পচা মেসে ফিরে আসবি না। তোর জিনিসপত্র আমার কাছে পড়ে রয়েছে, সেগুলো নিয়ে যা। ধীরাজ তাচ্ছিল্য ভরে বলিল, ও আমার এখন কি হবে, তোর কাছেই থাক, পরে দেখা যাবে। গাড়ি আসিয়া মেসের সামনে থামিল। আমি নামিবার উপক্রম করিতেছি। ধীরাজ বলিল, তুই একটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি নে না। ফিরিয়া বলিলাম, লাইফ ইন্স্যুরেন্স পলিসি? সে বলিল, হ্যাঁ, আমি 50,000 নিয়েছি। তুই অত্যন্ত 10,000 নে, 20 বছর পরে টাকা পাবি। বলিলাম, তা তো পাবো, কিন্তু ততদিন খাবো কি? যা মাইনে পাই প্রিমিয়াম দিয়ে কিছু বাঁচবে কি? সে হাসিয়া বলিল, আচ্ছা 5,000 নিস, বেশি প্রিমিয়াম দিতে হবে না। আমার বউ সব ঠিকঠাক করে দেবে। একদিন আসিস আমার বাসায়। আমি উত্তর দিলাম না। গাড়ি হইতে নামিয়া পড়িলাম। গাড়ি চলিয়া গেল। ধীরাজের কপাল খুলিয়াছে, কিন্তু আমার তো খোলে নাই। পেটে ভাত নাই, 5,000 টাকার ইন্স্যুরেন্স। মেসের দোরগড়ায় সুশীলবাবুর সঙ্গে দেখা হইয়া গেল। তিনি ভুরু তুলিয়া বলিলেন, ব্যাপার কি? কার মোটরে চড়ে অফিস থেকে ফিরলেন?
তিনি পদব্রজে অফিস হইতে ফিরিতেছিলেন। বলিলাম, ধীরেজের মোটরে চড়ে? তাহার মুখে বিস্ময় ও অবিশ্বাসের সঙ্গে গভীর অসন্তোষ ফুটিয়া উঠিল। বলিলেন, তাই নাকি? ধীরাজবাবু তাহলে এখন স্ত্রীর রোজগারে মোটর হাঁকাচ্ছেন? বলিলাম, পুরুষস্য ভাগ্যং, কি করবেন বলুন? সুশীলবাবু হঠাৎ দপ করিয়া জ্বলিয়া উঠিলেন। ঝাঁটামারি অমন ভাগ্যের মুখে ইজ্জতের বদলে মোটর গাড়ি, ছ্যা! তিনি ঘৃণা ভরে পদদাব করিয়া নিজের ঘরে চলিয়া গেলেন। বুঝিলাম, ধীরাজের বিবাহের সংবাদে তিনি যতটা ক্ষুব্ধ হইয়াছিলেন, তাহার ভাগ্যোদয়ের সংবাদে ততোধিক অসুখী হইয়াছেন। আমাদের মতো সামান্য সাধারণ মানুষের পক্ষে ইহাই বোধহয় স্বাভাবিক। ধর্মের জয় এবং অধর্মের ক্ষয় দেখিবার জন্য আমাদের মন সর্বদাই উৎসুক। ইহার ব্যতিক্রম দেখিলে মন খারাপ হইয়া যায়। ধীরাজের ভাগ্যোন্নতির খবর মেসে প্রচারিত হইল। ধীরাজের অনুপস্থিতিতে আমাকে লক্ষ্য করিয়াই বাক্যবাণ নিক্ষিপ্ত হইতে লাগিল, কারণ আমিই ছিলাম তাহার নিকটতম বন্ধু এবং সম্প্রতি তাহার মোটর গাড়িতে চড়িয়াছি। আমি কিন্তু ব্যঙ্গ বিদ্রুপে বিচলিত হইলাম না, বরং ব্যঙ্গকারীদের দলে ভিড়িয়া গেলাম। তাহাতে প্রতিপক্ষের অভাবে ব্যঙ্গবীরেরা একটু ভগ্নদম হইলেন বটে, কিন্তু পায়ে তারা কষা একেবারে বন্ধ হইল না। বিশেষত সুশীলবাবু উদ্যোগী পুরুষ। তিনি মাঝে মাঝে বাহির হইতে নূতন খবর সংগ্রহ করিয়া আনিয়া স্তিমীয়মান জল্পনাকে চাঙ্গা করিয়া তুলিলেন। একদিন তিনি অফিস হইতে ফিরিয়া আমার ঘরে আসিলেন। তক্তপোষের পাশে বসিয়া বলিলেন, আজ এক জবর খবর শুনলাম। উষা পাঠক মানে ধীরাজবাবুর সহধর্মিনী এখন এক মারোয়ারি ছোকরার সঙ্গে ধর্মকর্ম করে বেড়াচ্ছেন। রাত্রে বাড়ি থাকেন না, মারোয়ারির সঙ্গে হোটেলে রাত্রি যাপন করেন। মারোয়ারির ছোকরাটি নেহাত হেজি পেজি নয়, তার বাপ বুলিয়ন মার্কেটের একজন দিকপাল। বিবাহের সময় মারোয়ারি সাক্ষীকে দেখিয়াছিলাম, মনে পড়িল ইনি সম্ভবত তিনিই। কিন্তু সুশীলবাবুকে সে কথা বলিয়া তাহার রসদ বাড়াইতে ইচ্ছা হইল না। হাসিয়া বলিলাম, তবেই দেখুন, ধীরাজের বউকে জাতি ধর্ম নির্বিশেষে সবাই ভালোবাসে, এমনকি মারোয়ারি পর্যন্ত। সুশীলবাবু বলিলেন, বলিহারে যাই, ছোড়াগুলো কি দেখে মজেছে তাও বুঝি না। দাঁত উঁচু, ঠোঁট মোটা, রূপের ধুচুনি। বলিলাম, রূপ দেখে কেউ মজে না সুশীলবাবু, যা দেখে মজে তার খাস বিলেতি, নাম হচ্ছে যৌন আবেদন। ঝাঁটামারি বলিয়া সুশীলবাবু উঠিয়া গেলেন। এইভাবে দিন কাটিতে লাগিল। সুশীলবাবু মাঝে মাঝে বাহির হইতে খবর আনিয়া শোনান। উষা পাঠক কোন পার্টিতে কত পেগ হুইস্কি টানিয়াছে, কাহার সহিত কতবার নাচিয়াছে, এই ধরনের খবর। কিন্তু যতই দিন কাটিতে লাগিল, উষা ধীরাজের কেচ্ছা ততই বাসি হইয়া পড়িতে লাগিল। ধীরাজের ভাগ্যোদয়ও গা সওয়া হইয়া গেল। ধীরাজ আমাকে তাহার বাসায় যাইতে বলিয়াছিল। আমি অবশ্য যাই নাই, সেও আর আসে নাই। ধীরাজ আমাদের জীবনের সংকীর্ণ গণ্ডির বাহিরে চলিয়া গিয়াছে। ভালোই হইয়াছে। ক্ষুদ্র কেরানি আমরা, বড় মানুষের সঙ্গে আমাদের কিসের সম্পর্ক? অতঃপর প্রায় 2 বছর পরে তাহার সহিত দেখা হইল। এবার আর মোটর গাড়ি নাই। আমার অফিসের সামনে একটা ল্যাম্প পোস্টে ঠেস দিয়ে দাঁড়াইয়াছিল। দেখিয়া চমকিয়া উঠিলাম। তাহার চেহারার সেই গিটি করা চাকচিক্য আর নাই। মুখে একটা শুষ্ক বিবর্ণ ভাব। আমাকে দেখিয়া ফ্যাকাশে হাসিল। ল্যাম্পপোস্ট হইতে মেরুদণ্ড বিযুক্ত করিয়া বলিল, কি রে, কেমন আছিস? আমি এদিক ওদিক চাহিলাম। তোর মোটর কোথায়? মোটর? সে কথা পাল্টাইয়া বলিল, তুই বাসায় ফিরবি তো, বাসে যাবি না হেঁটে? হেঁটে? এখন বাসে চড়া অসাধ্য। চল তবে, আমিও খানিক দূর তোর সঙ্গে হাঁটি। দুজনে পাশাপাশি চলিলাম। কথাবার্তা নাই, তাহার সহিত যেন মনের সংযোগ ছিঁড়িয়া গিয়াছে। শেষে সে নিজেই বলিল, মোটরটা বিক্রি করে ফেলতে হলো।
3 মাস ধরে ক্রমাগত লোকসান চলছে, বাজারে ধার শোধ করতে হবে তো। নগদ টাকাও শেষ হয়ে গেছে। হ্যাঁ, নগদ বেশি ছিল না। বউ বউ বলিয়া ধীরাজ থামিয়া গেল। চকিতে তাহার পানে চাহিলাম। বউ কোথায়? ধীরাজ কুণ্ঠিত স্বরে বলিল, বউ এখানে নেই, ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা ছিল, সে সব টাকা নিয়ে গেছে। কোথায় গেছে? কতদিন গেছে? মাস 3 হলো, বোধহয় বোম্বাই গেছে। বোধহয় বোম্বাই গেছে তার মানে? তোকে কিছু বলে যায়নি? ধীরা চুপ করিয়া রহিল। বুঝিলাম বউ টাকা করি হস্তগত করিয়া পালাইয়াছে, হয়তো মারোয়ারি নাগর সঙ্গে আছে। মনটা নিষ্ঠুর হইয়া উঠিল। বলিলাম, কার সঙ্গে পালালো? মারোয়ারির সঙ্গে? ধীরাজ আমার পানে একটা গুপ্ত কটাক্ষ হানিয়া মুখ ফিরাইয়া লইল। অস্পষ্ট স্বরে বলিল, না না, তুই ভুল শুনেছিস, মারোয়ারি নয়। বউ ইন্স্যুরেন্সের কাজে গেছে, বোম্বেতে ওদের হেড অফিস। তুই এখন আছিস কোথায়? বউয়ের বাসাতেই আছি। বছর খানেকের ভাড়া আগাম দেওয়া ছিল, এখনো 6 মাসের মেয়াদ আছে। তাই সেখানেই পড়ে আছিস? তোর মতো বেহায়া দেখিনি। তুই যদি মানুষ হতিস, বউটাকে ডিভোর্স করতিস। বলিয়া আমি সবেগে পা চালাইলাম। রাগে আমার গা জ্বালা করিতেছিল। ধীরাজ কিন্তু আমার সঙ্গ ছাড়িল না, সেও পা চালাইল। কিছু দূর চলিবার পর হঠাৎ বলিল, আমাকে 500 টাকা ধার দিতে পারিস? প্রথমটা ধাঁধা লাগিয়া গিয়াছিল, তারপর হাসিয়া উঠিলাম। ও, এই জন্যে আমাকে মনে পড়েছে, টাকা ধার চাই। তা আমি কত মাইনে পাই তা তো জানিস। 500 টাকা জলে ফেলে দেবার মতো অবস্থা আমার নয়। সে বলিল, আমি বোম্বে থেকে ফিরেই তো টাকা শোধ করে দিব। বুঝেছি, বোম্বে যাওয়ার জন্য টাকা দরকার, বউকে ফিরিয়ে আনবি। তা ভালো কথা, কিন্তু আমি টাকা ধার দিতে যাব কেন? আমার টাকা অত সস্তা নয়। আমি আরও জোরে পা চালাইলাম। এবার ধীরাজ আমার সঙ্গে তাল রাখিবার চেষ্টা করিল না, আস্তে আস্তে পিছাইয়া পড়িল। আমি কিছু দূর গিয়া ঘাড় ফিরাইলাম। সে ফুটপাতের মাঝখানে দাঁড়াইয়া যেন কি চিন্তা করিতেছে। তারপর পিছু ফিরিয়া চলিতে আরম্ভ করিল। বাসায় ফিরিতেই সুশীলবাবু ঘরে আসিয়া বসিলেন। আপনার বন্ধু পত্নীর নতুন খবর শুনেছেন? বলিলাম, শুনেছি, বোম্বে পালিয়েছে। খবর কিন্তু নতুন নয়, 3 মাস আগের পুরনো। সুশীলবাবু একটু নিরাশ হইলেন, কিন্তু পরক্ষণেই সামলাইয়া লইয়া বলিলেন, তা যেন শুনেছেন, কিন্তু কার সঙ্গে পালিয়েছে তা জানেন কি? না, কার সঙ্গে? সুশীলবাবু বিজয় দর্পিত কণ্ঠে বলিলেন, ওটাই তো আসল খবর, পালিয়েছে ধীরাজবাবুর ড্রাইভারের সঙ্গে। ড্রাইভার মানে মোটর ড্রাইভার? হ্যাঁ হ্যাঁ, একটা ঝুঁটি বাঁধা শিখ ছোড়া ছিল, তার সঙ্গে ভেগেছে। গলায় ধরি একটা বাঙালি জুটল না, শেষকালে শিখ। বাঙালির মুখে চুনকালি পড়তে আর কি বাকি রইল? উষা যদি শিখের বদলে বাঙালির সঙ্গে পালাইত, তাহা হইলে কি রূপে বাঙালির গৌরব বৃদ্ধি হইত বুঝিলাম না। যা হোক, সুশীলবাবু উষ্ণ ক্ষোভ প্রকাশ করিতে করিতে প্রস্থান করিলে আমি ধীরাজের কথাই ভাবিতে লাগিলাম। যে বউ শিখ ড্রাইভারের সঙ্গে কুল ত্যাগ করিয়াছে, ধীরাজ তাহাকে খুঁজিতে যাইতেছে। যদি খুঁজিয়া পায়, তাহাকে ঘরে ফিরাইয়া আনিবে। পতিব্রতা নারীর গল্প শুনিয়াছি, পঙ্গু স্বামীকে কাঁধে তুলিয়া বেশ্যালয়ে গিয়াছিলেন, কিন্তু পুরুষ সম্বন্ধে এরূপ রূপকথা শুনিয়াছি বলিয়া মনে পড়িতেছে না। ধীরাজ একটু নতুন আদর্শ সৃষ্টি করিল। কিন্তু কেন? প্রেম, নিকষিত হেম, ইহাই যদি প্রেম হয়, তবে ঝাড় মারি আমি প্রেমের মুখে। মাস 3 পরে সুশীলবাবু আবার নূতন খবর আনিলেন। লোকটির সংবাদ সংগ্রহ করিবার ক্ষমতা অসামান্য। কেন যে সংবাদপত্রের রিপোর্টার না হইয়া কেরানিগিরি করিতেছেন, তাহা তিনিই জানেন। বলিলেন, ধীরাজবাবু শিখ ড্রাইভারের হাত ছাড়িয়ে বউকে ফিরিয়ে এনেছেন, মনের সুখে ঘর কন্যা করছেন।
তাই নাকি? অবস্থা কেমন? অবস্থা খুবই উন্নত, কিন্তু শিখ ড্রাইভারকে বোধহয় ফিরিয়ে আনেননি, এখন নিজেই মোটর হাঁকাচ্ছেন। আবার নতুন গাড়ি, কাঁচ পোকার মতো রং। আমার বন্ধুর তালিকা হইতে ধীরাজের নাম কাটিয়ে দিয়াছি। আমি যদি কোনো দিন বিবাহ করি, পাড়াগা হইতে একটা হাবা গোবা মেয়ে দেখিয়া বিবাহ করিব। তথাপি যদি সে কাহারও সহিত পলায়ন করে, তাহাকে ত্যাগ করিয়া আর একটা হাবা গোবা মেয়ে বিবাহ করিব। আমার জীবনাদর্শের সহিত ধীরাজের জীবনাদর্শের কোনো মিল নাই। মাসখানেক পরে একদিন ধীরাজ দম্পতিকে স্বচক্ষে দর্শন করিলাম। সিনেমা দেখিতে গিয়াছিলাম। ছবি শেষ হইলে ভিড়ের মধ্যে গুতাগুতি করিতে করিতে পথে বাহির হইয়াছি। দেখি ধীরাজ একটা কাঁচ পোকা রঙের চকচকে নূতন গাড়িতে স্টিয়ারিং হুইলের পিছনে উঠিয়া বসিল। তাহার স্ত্রী পাশে বসিল। ধীরাজের চেহারা এবং বেশভূষায় আবার লক্ষ্মীশ্রী ফুটিয়া উঠিয়াছে। কাঁচ পোকা রঙের মোটর মোলায়েম সুরে হর্ন বাজাইয়া চলিয়া গেল। আমাকে বোধহয় দেখিতে পায় নাই। তারপর আরও 1.5 বছর কাটিয়া গিয়াছে। সে বালিগঞ্জে বাড়ি কিনিল কিনা খবর রাখি নাই। সুশীলবাবুর অনুসন্ধিৎসাও আর নাই। মেসে ধীরাজকে লইয়া ঠাট্টা তামাশাও থামিয়া গিয়াছে। একই কেচ্ছা লইয়া মানুষ কতকাল ঘাটাঘাটি করিতে পারে। অনেক নূতন কেচ্ছা আসিয়া পুরাতনকে স্থানচ্যুত করিয়াছে। একদিন রবিবার দুপুরবেলা দিবানিদ্রা হইতে জাগিয়া উঠিয়া দেখি ধীরাজ তক্তপোষের পাশে বসিয়া আছে। আবার সেই পুনর্মূষিক অবস্থা, বেশভাস অপরিচ্ছন্ন, চুলে তেল নাই, শুষ্ক মুখ। কোনো কথা না বলিয়া উঠিয়া গেলাম। চোখে মুখে জল দিয়ে আসিয়া তাহার পাশে বসিলাম। কি আবার বউ পালিয়েছে? এবার কার সঙ্গে পালালো? গুজরাতি না মাদ্রাজি? সে উত্তর দিল না। মুখখানা কেমন ধারা করিয়া বসিয়া রহিল। বলিলাম, তা মুখ বুজে বসে থাকলে কি হবে? কোমর বেঁধে বেরিয়ে পড়, বউকে খুঁজে ঘরে নিয়ে আয়। আমি কিন্তু টাকা ধার দিতে পারবো না। ধীরাজ আস্তে আস্তে বলিল, উষা কলকাতাতেই আছে। তাকে ফিরিয়ে আনবার চেষ্টা করেছিলাম, কিন্তু এলো না। পকেট হইতে এক টুকরা কাগজ বাহির করিয়া আমার হাতে দিল। কাগজের ভাঁজ খুলিয়া দেখিলাম, তাহাতে মেইলি অক্ষরে লেখা আছে, তোমার সঙ্গে আর আমার পোষাচ্ছে না, আমি আরেকজনের সঙ্গে চললাম। তুমি এই চিঠির জোরে ডিভোর্স নিতে পারো, উষা। চিঠি ফেরত দিয়ে বলিলাম, তবে তো রাস্তা খোলা, কার সঙ্গে পালিয়েছে? ধীরাজ পূর্ববৎ ম্রিয়মান সুরে বলিল, সিরাজ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর, তার ছেলের বাড়িতে আছে। বাড়ির ফটকে দারোয়ানের পাহারা, আমাকে ঢুকতে দিচ্ছে না। তাহলে আবার বউকে ফিরিয়ে আনতে চাস? ধন্যী তুই, ধন্যী তোর ভালোবাসা। সে ক্লান্ত স্বরে বলিল, তুই সবই ভুল বুঝেছিস, ভালোবাসা নয়। কিন্তু যাক, আমাকে পুরনো চাকরিটা আবার জুটিয়ে দিতে পারিস? টাকা করি সব গেছে, বাসাটাও হপ্তাখানেকের মধ্যে ছেড়ে দিতে হবে। বলিলাম, চাকরি খোয়ানো যত সহজ, জোটানো তত সহজ নয়। চেষ্টা করে দেখতে পারি। দেখিস, বাক্স বিছানা সব আছে তো? আচ্ছা, আজ উঠি, কাল দেখা করব। উষা বড় পয়মন্ত ছিল। চাপা নিঃশ্বাস ফেলিয়া ধীরাজ চলিয়া গেল। পরদিন বিকালে অফিস হইতে বাহির হইয়া দেখি ধীরাজ ল্যাম্পপোস্টে ঠ্যাস দিয়ে দাঁড়াইয়া আছে। আমাকে দেখিয়া মুখে হাসি আনিবার চেষ্টা করিতেছে। এমন সময় একটা কাণ্ড ঘটিয়া গেল। ধীরাজের জীবন প্রহসন যে এমন ট্র্যাজিক সুরে পরিসমাপ্তি লাভ করিবে, তাহা কল্পনা করিতে পারি নাই। সবে মাত্র অফিস আদালতের ছুটি হইয়াছে। রাস্তা দিয়ে বাস ও মোটরের উদ্দাম স্রোত বহিয়া যাইতেছে। আমি ফুটপাতে তাহার পাশে গিয়ে দাঁড়াইয়াছি। হঠাৎ রাস্তার একটা বিশেষ রকমের মোটর হর্নের আওয়াজ শুনিয়া ধীরাজ তীর বিদ্ধের ন্যায় ঘুরিয়া দাঁড়াইল। তাহার দৃষ্টি অনুসরণ করিয়া দেখিলাম, একটা প্রকাণ্ড মোটর গাড়ি মন্থর গতিতে যাইতেছে। গাড়ি বিলাতি বেশধারী মালিক চালকের পাশে বসিয়া আছে ধীরাজের স্ত্রী উষা। তাহাদের গাড়ি আমাদের ছাড়াইয়া কিছু দূর গিয়াছে। ধীরাজ চিৎকার করিয়া ফুটপাথ হইতে রাস্তায় নামিয়া গাড়ির পিছন পিছন ছুটিল। তারপর বিকেল 5:30টার সময় সদর রাস্তা দিয়া পাগলের মতো ছুটিলে
যাহা অবসম্ভাবী তাহাই ঘটিল। একটা দ্রুতগামী বাস তাহাকে ধাক্কা দিয়া রাস্তায় ফেলিয়া দিল। বিপরীত দিক হইতে অন্য একটা বাস তাহাকে মারাইয়া দিয়া চলিয়া গেল। ধীরাজের মনস্তত্ত্ব বুঝিবার চেষ্টা করি। সে বলিয়াছিল, ভালোবাসা নয়, তবে কি? সে বুদ্ধিমান ও অলস প্রকৃতির মানুষ ছিল। তাহার মনে টাকার ক্ষুধা ছিল, ভোগ বিলাসের লোভ ছিল। বিবাহের পর তাহার কপাল খুলিয়া গিয়াছিল। আবার বউ পালাইবার সঙ্গে সঙ্গে অবস্থার দারুণ অবনতি হইয়াছিল। ধীরাজের বিশ্বাস জন্মিয়াছিল বউ তাহার ভাগ্যদাত্রী, তাই সে প্রাণপণে নষ্ট চরিত্র স্ত্রীকে ধরিয়া রাখিবার চেষ্টা করিয়াছিল। ইহাই কি তাহার মনস্তত্ত্ব? এছাড়া আর কি হইতে পারে? কিংবা হয়তো উষা পাঠক ধীরাজকে কেন বিবাহ করেছিল সে রহস্য আমি ভেদ করিতে পারি নাই। শৈরিনী নারীর মন বোঝা আমার কর্ম নয়, তবে উষা যে ভাগ্যবতী নারী তাহাতে সন্দেহ নাই। ধীরাজের জীবন বীমার 50,000 টাকা সে পাইয়াছিল। গল্পের এখানে শেষ। এতক্ষণ ধরে এই গল্প শোনাটির জন্য আপনাদের সকলকে অত্যন্ত ধন্যবাদ। নতুন একটি গল্পে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।